সিঁদুরের টিপটা যে ঘেঁটে গেছে, এইবার ঘুম থেকে না উঠলে কিন্তু সকালটাই ঘেঁটে খাওয়া হয়ে যাবে। ভোর হয়েছে। নিজের স্ত্রীকে দু হাতে ধরে বুকের কাছে জাপটে ধরে রেখেছে প্রীতম। মাঝে মাঝে আদুরে ভঙ্গিতে মাথায় হাতও বুলিয়ে দিচ্ছে তার। ছাড়ো না, নিজে জাপটে ধরে রেখে আমায় বলছে দেখো। ধুৎ, ছাড়ো না, দেরি হয়ে যাচ্ছে তো। স্ত্রীর কথা শুনে নিজের শরীরটাকে আর একটু কাছে নিয়ে গিয়ে মেয়েটির মাথায় চুমু খেয়ে স্বামী বলল, আর যদি না ছাড়ি তবে? আজ সোমবার, কথাটা মনে আছে তো নাকি? তাড়াতাড়ি রান্না না সারলে অফিসে দেরি হয়ে যাবে তো তোমার। আবার ওদিকে সোনাইও এক্সকারশন থেকে ফিরবে আজ। আজ আমার রাজ্যের কাজ আছে গো, ছাড়ো না। স্বামীর হাত ছাড়িয়ে ঝিনুক পরনের কাপড়টা যেন তেন প্রকারে গুছিয়ে নিয়ে ছুট দিল রান্নাঘরের দিকে। আমাদের আজকের গল্পটি সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য। ধূমপান, মদ্যপান ও তামাকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি পার্থ প্রতিম দাস রয়েছি আপনার সঙ্গে, আর আপনারা শুনছেন রহস্যের অন্ধকারে। তবে গল্প শুরু করার আগে একটি বিশেষ বার্তা। ইউটিউব বলছে আপনারা যারা আমাদের গল্প শোনেন তাদের প্রায় 70% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই চলে যান। এমনটি করবেন না প্লিজ। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হাত ধরেই এই পরিবারটি আরো বড় হয়ে উঠবে। তাই সাবস্ক্রাইব করে চ্যানেলে প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তমনস্কদের জন্য এক ভিন্ন স্বাদের গল্প সায়ক মিত্রর কলমে পরকীয়া। ঘড়িতে 6:05। ধুর বাবা, তেলটাও যেন গরম হওয়ার নাম নিচ্ছে না। উড়ি, এই কে? বিনোদ না কে একটা ফোন করেছে তোমার ফোনে? হ্যাঁ, ও ও ছাড়ো না, পরে দেখবো ফোন। বিনোদ নামটা শুনে কেন জানি না ঝিনুকের হাতের খুন্তিটা নিথর হয়ে সেঁধিয়ে গেল কড়াইয়ের দেওয়ালে। কপালে জমতে থাকলো বিন্দু বিন্দু ঘাম। দাঁত দিয়ে তার ঠোঁটটাকে কামড়ে ধরল সে। তুমি কি ফোনটা ধরলে নাকি? না, ধরিনি। শান্তি। এই তরকারিটা কিন্তু বেশ হয়েছে, বুঝে? তাহলে আরেকটু দি। আরে না না, এরপর বেরোতে দেরি হয়ে যাবে। তা বিনোদটা কে গো? ঝিনুকের হাতের চামচ কিছুক্ষণের জন্য থমকে গেল। ইতিউতি চোখ ঘুরিয়ে এক দুটো ঢোকও গিলে নিল সে। বিনোদ? ওই আছে একজন আর কি। তোমার প্রেমিক নাকি? হ্যাঁ, দূর, সকাল সকাল না আমার এরকম মজা একদম ভালো লাগে না। কটা বাজে দেখো তো, 7:06। এই রে, একদম দেখাই হয়নি। দাও 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 দাও, ব্যাগটা দাও, ব্যাগটা দাও। আসছি। বাবা, এই ছেলেটাও না সকালবেলা ফোন করেছে। তাড়াতাড়ি চলুন দাদা, আজ খানিকটা দেরি হয়ে গেল। সামনে জ্যাম আছে, এখন টাইম লাগবে। ধুর, এই যেদিনই দেরি হয় সেদিন যেন সব দিক থেকেই দেরি হয়। এখান থেকে তো হেঁটেও যেতে পারবো না। এই শর্টকাটটা ধরুন না দাদা। আরে শর্টকাট থাকলে তো ধরবো। একেই ভ্যাপসা গরম, তাতে এই মারাত্মক জ্যাম। এই দুর্বিষহ পরিস্থিতিতে যেন একরাশ দমকা বাতাস হয়ে মোবাইল স্ক্রিনের আলোটা জ্বলে উঠল। আবার কি এলো? নির্ঘাত বসের মেইল, চতুর মেসেজ। হেই পত্নীনিষ্ঠ নিপীড়িত নির্যাতিত
মৃয়মান সখা, নিচে যে ওয়ান টাইম ভিজিবল ছবিটা পাঠালাম, একবার দয়া করে খুলিয়া দেখিও। এই গরমকালে তোমারে গরম করিবার মতন যথেষ্ট মাল মশলা ভরে পাঠিয়েছি। আর চেখে জানিও কেমন লাগলো। এই ছেলেটা না আর একেবারে শুধরালো না। যত সব সকাল সকাল এই সব দোষ। কিছু বললেন? না, আপনি দয়া করে আপনার পুষ্পরথটাকে ভাগান দাদা, না হলে যে আজ আমি মারা পড়বো। কথাটা শেষ করেই আবার তার চোখ পড়ল বন্ধুর পাঠানো সেই ছবিটির দিকে। এখনো ফাইলটাকে বন্ধ করা হয়নি। দ্বিতীয় দৃষ্টিতে যেন চোখ দুটো আটকে গেল ছবিটার সাথে। মেয়েটির লাশময়ী দেহ যেন তাকে নিমন্ত্রণ জানাচ্ছে। শোনো, তোমাকে বারবার বলেছি, আবারও বলছি, আমাকে যখন তখন কল করবে না। এটা ভুলে যেও না, আমি একজন ভদ্রবাড়ির স্ত্রী। তো আমি কি করব? তোমার ভদ্রলোকটা যদি 7 দিন ধরে তোমাকে নিজের বগল দাবা করে রাখে। শাট আপ! তুমি তুমি কিন্তু ভুলে যেও না বিনোদ, ও আমার স্বামী। আরে ধুর স্বামী, কোথাকার স্বামী? হ্যাঁ, যে স্বামী সুখ দিতে পারে না সে আবার কিসের স্বামী? ফালতু কথা রাখো। শোনো, মেয়ে আজ বিকেলের মধ্যে বাড়ি চলে আসবে, আর ও বেরিয়ে গেছে কাজে। আস্তে আস্তে সেই রাত হবে। আরে আসছি আসছি, তুমি শুধু বিছানাটা সাজিয়ে রেখো, কেমন? প্রায় 33 মিনিট মিলিয়ে গুনে গুনে 4 পা চলেছে কিনা কে জানে। সামনে জ্যাম যেন পড়তেই চাইছে না। না, আজ হয়ে গেল দফা রফা। দাদা এই নিন, ধরুন। এই গরুর গাড়ি করে এনেছেন, যথেষ্ট। যত সব। এখান থেকে না পারবো হেঁটে যেতে, না অন্য কোনো রাস্তা আছে। না, আজ বাড়ির পথেই রওনা দিই। হরিকে ফোন করে সবটা জানাই। না থাক, আচমকা গিয়ে চমকে দেব। ফাঁকা ফ্ল্যাটে স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে এক বিছানায় শুয়ে ঝিনুক। তার ভারিক্কি দেহের ওপর দখল জমিয়েছে এক পুরুষালী অবয়ব। মাঝে মাঝে তার উন্মুক্ত পিঠে আঁকিবুকি দিয়ে যাচ্ছে পাপ। অবশ্যই পাপ বিনোদের একার নয়। ঝিনুকও যে তার কাছে নিজের শরীরটাকে উজাড় করে দিয়েছে। রোদটাও যা বেড়েছে, বাপরে বাপ। যাক, না গিয়ে ভালোই করেছি। আজ বাড়িতে বসে একটু আরাম করা যাবে। এই সময় কি এলো আবার? আরে ছাড়ো না, যেতে হবে না। আহ, দাঁড়াও না, শোনাই এলো নাকি? দেখি তো। তুমি তুমি একটা কাজ করো, আলমারির কোণে গিয়ে আলমারির ওদিকটায় পর্দার আড়ালে লুকিয়ে পড়ো না হয়। যতক্ষণ না ইশারা না করবো বেরোবে না কিন্তু, হ্যাঁ? এই বলেই তৎক্ষণাৎ বিছানা ছেড়ে কোনো রকমে নিজের সাবলীল পরিচ্ছদ রপ্ত করে ঝিনুক ধীরে ধীরে এগিয়ে গেল মেইন গেটের দিকে। এ কি তুমি? হ্যাঁ আমি। আসলে আজকে এত জ্যাম ছিল, আর অফিস যেতেই পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি গা হাত পা ধুয়ে নাও, আমি বরং ঘরগুলো ঝাড় পোছা করে দিই। আরে দাঁড়াও না, এত তাড়াহুড়ো কিসের? ঘরের চৌহদ্দির ভেতরে ঢুকে নিজের ঘামে ভেজানো দুখানা হাত স্ত্রীর গলার চারপাশে জড়িয়ে দিয়ে প্রীতম তার চোখে চোখ রাখল। কিন্তু কেন জানি না তার বিপরীতে দাঁড়িয়ে থাকা মানুষটার চোখ আজ বড়ই চঞ্চল, বলা ভালো আতঙ্কগ্রস্ত। কি হয়েছে বলো তো পুরি? এতটা চিন্তিত লাগছে কেন তোমায়? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, এই এই আওয়াজটা বেডরুম দিয়ে এলো বলে মনে হচ্ছে না? আরে আরে ধুর, মনে হয় রান্নাঘরে কিছু পড়েছে, বেড়াল ঢুকেছে মনে হয়। দাঁড়াও, আমি একটু দেখি। কিন্তু কিন্তু আমার মনে হলো আওয়াজটা যেন বেডরুম থেকে এলো। দাঁড়াও,
দেখতে দাও। স্বামী কৌতূহলী চোখ নিয়ে ধীরে ধীরে শোবার ঘরের দিকে এগিয়ে যাচ্ছে দেখে স্ত্রীর হাত পা যেন অবশ হয়ে আসতে লাগলো। একই এইভাবে চলতে থাকলে যে তার এতদিনের তিলে তিলে তৈরি করা যাত্রাপালার পর্দা উৎঘাটিত হয়ে যাবে এক নিমিষেই। এমতাবস্থায় সে পেছন থেকে প্রীতমের হাত জড়িয়ে ধরল। তোমায় কি বললাম, এই ঘেমো জামা পরে তুমি এখন শোবার ঘরে ঢুকবে না। যদি কিছু পরেও থাকে আমি দেখে নিচ্ছি। যাও না বাবা, এখনই স্নানে যাও। আচ্ছা বাবা, যাচ্ছি। তুমিও না সত্যি। আরে হাত লেগে ফুলদানিটা পড়ে গেছিল। ঠিক আছে ঠিক আছে, ওসব ছাড়ো। ও যতক্ষণ স্নানে আছে তুমি টুক করে বেরিয়ে যাও। আরে যাও। আচ্ছা যাচ্ছি, তবে আবার কিন্তু আসবো খুব তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তখনকারটা তখন দেখা যাবে। এখন যাও তো। সত্যি তো? উফ, ও আরে যাও, ও বেরিয়ে পড়বে এক্ষুনি। উফ। এই বলে সে তড়িঘড়ি করে বিনোদকে এক প্রকার সদর দরজার বাইরে ধাক্কা মেরে পাঠিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে একখানা মস্ত বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ইতিমধ্যে টাওয়াল জড়িয়ে বাথরুম থেকে কাক ভেজা হয়ে কাঁপতে কাঁপতে বেরিয়ে এলো প্রীতম। কি গো, তুমি সদর দরজায় এটাই ভাবে দাঁড়িয়ে আছো কেন? না না, কিছু না, এটা আওয়াজ পেলাম সেই জন্য। আচ্ছা, তা বেড়াল খুঁজে পেলে? আরে হ্যাঁ, ওটাই তো, সজোরে দরজা দিয়ে লাফ মেরে পালালো, তাই তো দরজায় এটা দাঁড়িয়ে পড়েছি। আচ্ছা, বুঝলাম। চলো, তা আমাদের সোনাই কখন আসবে? যখন আসার তখন আসবে। এ তো আমিও জানি, কিন্তু 7-7টা দিন হয়ে গেল, তাই না? এটাকে দেখিনি। তোমাকে তো তখন বলেছিলাম যাও মেয়েটার সাথে, এখন আর বলে কি হবে? আরে তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। আমি যদি মেয়ের সাথে যেতাম তাহলে মেয়ের মাকে কে সামলাতো? হ্যাঁ, এমন করছো যেন আমি তোমাকে ছেড়ে দিন কাটাইনি। এখন এসেছেন ভালোবাসা দেখাতে। মেয়ের জন্মের বীজ পুঁতেই চলে গেছিলে দিল্লিতে। আমি জানি আমি কিভাবে সামলেছি সবকিছু। আবার পড়ি। তুমি কেন বুঝতে পারো না বলো তো? আচ্ছা, এদিকে এসো। কি হয়েছে বলো। আমি কি তোমাকে ইচ্ছে করে একা ছেড়ে রেখেছি বলো? যাতে আমাদের ভবিষ্যতের রাস্তাটা ভালো হয়, তার জন্যই তো এসব করা। থাক থাক, অনেক হয়েছে। তোমার জন্য, এই সংসারের জন্য আমি আমার চাকরিটুকু ছেড়ে দিতে পারলাম, আর তুমি দিল্লির ট্রান্সফারটুকু আটকাতে পারলে না। কি আর বলি, আসলে কি বলো তো, কিছু মনে করো না। তোমার চাই টাকা, টাকা আর টাকা। কতবার বললে তুমি বুঝবে বলো তো? বারবার আমাকে দোষী ঠাওরানো বন্ধ করো। আমি দিল্লিতে নিশ্চয়ই মজলিস করতে যাইনি। মজলিস? মজলিস করতেই তো গেছিলে গো। আর সেই জন্যই তো যখনই কল করতাম বা ভিডিও কল করতাম, আশপাশ থেকে মেয়েদের আওয়াজে কান ভরে যেত। আমি কি কিছুই বুঝি না নাকি? হ্যাঁ, এক কথা, ওই এক কথা, যে মাথায় একটা ভুল ধারণা বসিয়ে রেখে কি প্রমাণ করতে চাও? হ্যাঁ, আমি চরিত্রহীন। ছাড়ো, আমার লাগছে, ছাড়ো। লাগুক, আরো লাগুক, লাগলেই তো বুঝবে। তুমি আমার মিছে মিছে সন্দেহ করো, তখন আমার চরিত্রে দাগ লাগাও, তখন আমার কেমন লাগে সেটা দেখবে না? সেটাকে উপভোগ করবে না? আরে ছাড়ো প্রীতম, আমার কিন্তু লাগছে। সহসা নিজের পাশবিক প্রবৃত্তির বশবর্তী হয়ে পড়ে নিজের প্রিয় পরীকে ডাইনিং টেবিলের ওপর এক প্রকার ফেলে দিয়ে বেডরুমে চলে গেল প্রীতম। টেবিলের মোটা কাঁচের ওপর মাথা রেখে দু চোখে একরাশ ঘৃণা মেখে দাঁতে দাঁত চিপে ফিস ফিসিয়ে আহত বাঘিনীর মতো মৌখিক আস্ফালন করতে লাগলো ঝিনুক। এর মাসুল তোমায় গুনতে হবে, গুনতেই হবে। যেদিন সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব, সেদিন বুঝবে। বিকেল হয়েছে। গরমের আকাশে বৃষ্টি স্বস্তির বদলে বিপত্তি দেয়। এর মধ্যে প্রীতম ছুটছে মেয়েকে স্কুল দিয়ে নিয়ে আসতে। দাদা, গাড়িটা চালান তাড়াতাড়ি। বাইকে উঠেছি না গরুর গাড়িতে, বুঝতে পারছি না যে। বৃষ্টিতে একটু আস্তেই চালাতে হয় দাদা।
কোনো সমস্যা হলে তো আপনার কিছু যাবে না, চাকরিটা আমাদের যাবে। আচ্ছা চলুন চলুন। তা বিয়ে শাদী করেছেন? না, কেন বলুন তো? বিয়ে শাদী না করলে বুঝবেনই বা কি করে? নিজের 8 বছরের মেয়েটাকে টানা 7 দিন পর দেখতে যাব। বুঝলাম। তা আপনার মেয়ের নাম কি? ভূমিকা। নামটা কেমন যেন শোনা শোনা লাগছে। সে তো হতেই পারে, ভূমিকা একটা কোয়াইট কমন নাম। হ্যাঁ, মনে পড়েছে, যদিও মনে করতে চাইনি। কি? না, কিছু না। আসলে ভূমিকা নামের একটি মেয়েকে নিয়ে প্রায়শই একজন মধ্যবয়সী মহিলা আমার ফ্ল্যাটমেটের কাছে আসে। ওই বাচ্চা মেয়েটার বয়সও ওই 8-9 মতোই হবে। সে যা কেচ্ছা। মধ্যবয়সী মহিলা? আচ্ছা তার নাম জানেন? নিন দাদা, পৌঁছে গেছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দাদা। বৃষ্টিতে রেনকোট পরে মেয়ের স্কুলের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো প্রীতম। তবে তার মনের অন্তঃপুরে একটা ব্যাপার যেন দাগ কাটল। মধ্যবয়স্ক মহিলা, 8-9 বছরের মেয়ে, মেয়ের নামও ভূমিকা। লোকটা তো বোধ হয় মহিলার নামটাও বলতো। তবে কি আমি যা ভাবছি, ধুস, কি যে বলি না, আমার পরি আমাকে কোনোদিনও ঠকাবে না। আমি ওকে ঠকালেও ও আমাকে ঠকাবে না, না না, কখনো না। এত দেরি হয়ে গেল, এখনো বাপ বেটির আসার নাম নেই। কলটাও ধরে আমাকে উদ্ধার করলে বাঁচি, সেটাও ধরে না, যত সব। আরে ফোন বাজে, ওই মনে হয় কল করলো। এ কি, এই সময় বিনোদ ফোন করেছে? তারপর কি করা হচ্ছে বৌদিমণি? ছ্যাবলামি বন্ধ করো, কি করতে ফোন করেছো সেটা বলো। না, তেমন কিছু না, শুধু তোমায় কয়েকটা ছবি পাঠিয়েছি, একটু দেখে নিয়ে জানিও কেমন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে? কেমন ছবি? কি বলতে চাইছো তুমি? যা বলেছি ঠিকই বুঝেছো। তুমি এমনটা করতে পারো না বিনোদ, এমনটা। আরে ধুর, ভ্যানতারা মারছো কেন? হ্যাঁ, এখনো তো কিছুই করি, তার আগেই লাফাচ্ছ। ইস, ছি, কি ভাষা তোমার! হ্যাঁ, কি 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 ভাষা? ভাষা শুনিসনি? সালা যখন তোর চুল ধরে তোকে... থামো থামো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি একজন ভদ্রবাড়ির বউ। আরে ধুর, রাখো তো তোমার ভদ্রতা। আঁচলের তলায় যে কি কি করো সেই সব কেউ না জানুক, আমি তো জানি। তুমি কি চাও বলো তো? তোমাকে তোমাকে পুরোপুরি নিজের করে পেতে চাই। এটা হতে পারে না, এটা হতে পারে না। চুপ চুপ চুপ, একদম চুপ। হতে না পারলে হইয়ে নেব। যা যা প্রমাণ হাতে আছে না, তুমি ভাবতেও পারছো না। প্রয়োজন পড়লে তোর বরের সামনে দিয়ে তোর চুল ধরে টানতে টানতে নিয়ে আসবো, বুঝলি? কথাগুলো শুনে প্রতীয়মান মেরুদণ্ডটা যেন ঝুঁকতে শুরু করলো। ধীরে ধীরে রান্নাঘরের শেল্ফে হেলান দিয়ে এক প্রকার জবুতবু হয়ে বসে পড়লো, মোবাইলখানা তার বুকে জড়িয়ে রেখে হাপুস নয়নে কাঁদতে শুরু করলো। তার চোখের জল আর বাইরের হয়ে চল ওই বৃষ্টির অবিরাম ধারা যেন চারিদিকে বন্যা নিয়ে এলো। পাপ পাপ, পাপে জর্জরিত হয়ে পড়লাম আমি। আর কি কোনো উপায় নেই? আবার কি সব ঠিক করা যায় না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যদি বিনোদকে বেশ কিছু টাকা দিয়ে দিই, তাহলে কি ও আমায় ছেড়ে দেবে না? হ্যাঁ, এটাই ঠিক। তাহলে ও আমায় ছেড়ে দেবে। আজ যেন চোখের জল আর বাঁধ মানতে চাইছে না। অনুতাপের আগুনে সে যেন সীতা হতে পারল না।
দ্রৌপদী হয়ে নিজেকে অক্ষত রাখতে পারল না। সে যেন সতী হয়ে গেল। মানুষ এতটা বিকৃত হতে পারে, এতটা? আমি তো ওকে বিশ্বাস করেছিলাম শুধুমাত্র আমার চাহিদা মেটাতে নয়, শরীরের খিদে মেটাতে নয়, বরং তার চেয়ে অনেক বেশি। ওকে প্রথম দেখেই নিজের বন্ধু মনে হয়েছিল। তখন যদি বুঝতাম ওর এই মায়া পড়া মুখের তলায় এতটা কদাকার একটা চেহারা রয়েছে। ছি 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 ছি, এত লজ্জা আমি কোথায় রাখবো, কোথায়? এক লম্হায় তার চোখ গেল মোবাইল স্ক্রিনের জলজল করা তার বিকৃত ছবিগুলোর দিকে। এগুলো তো ছবি নয়, যেন এক একটা বিকৃত মানসিকতার বিমূর্ত প্রতিকৃতি। কি মনে হতে সে আবার রিভুকে কল করতে উদ্যত হলো। হ্যাঁ বল। এ কি একেবারে তুই তো গাড়িতে চলে গেলে? তুমি বলো। চুপ কর, বাজারে মেয়ে ছেলে একটা। সামনে থাকলে না তোমায় এটা ঠাস করে থাপ্পড় মারতাম। হ্যাঁ মার না, মার মার মার, আয় মার। তবে তার জন্য তো তোকে সামনে আসতে হবে। দাঁড়া, আমি আসছি তোর নরম হাতের থাপ্পড় খেতে। না না না, একদম না। তাহলে তুই আয়, আয় আয়। এখন আমার পক্ষে আসা সম্ভব নয়। জানি তোর মেয়ে আসবে, অসুবিধা নেই, কাল চলে আসবি। তুমি কি চাও বলো না? কি চাও? টাকা? টাকা চাও? কত কত টাকা চাও? কত টাকা? হ্যাঁ, সে পেলে অসুবিধা নেই, টাকা কে না চায়। তবে তাই বলে ভাবিস না যে আমি তোকে এত তাড়াতাড়ি ছেড়ে দেবো, বুঝলি? আমি তোমার কাছে হাত জোড় করছি তোমার কাছে। আমার এত বড় সর্বনাশ তুমি করো না, প্লিজ। আচ্ছা, তুমি তো আমায় ভালোবাসতে, তাই না? হ্যাঁ, তবে এই ছবিগুলো ডিলিট করে দাও প্লিজ, প্লিজ ডিলিট করে দাও। আরে দাঁড়াও 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 বৌদিমণি, এইগুলোই তো এখন আমার তুরুপের তাস। কাল সন্ধ্যাবেলায় চলে আসবি। হ্যাঁ, সন্ধ্যাবেলা? আচ্ছা। কিরে শোনাই, তোর মুখটা এরকম হাঁড়ি কেন? বৃষ্টি খানিকটা ধরে এসেছে, তবে কেন জানি না 7 দিন আগের সেই প্রাণোচ্ছল মেয়েটাকে আজ বড় অচেনা লাগছে প্রীতমের। তোর কি শরীর খারাপ মা? না তো। তাহলে এরকম লাগছে কেন তোকে? কিচ্ছু হয়নি। দেখ, আমার থেকে কিচ্ছু লুকোস না, কিন্তু বল কি হয়েছে। তোকে কেউ কিছু বলেছে? বলছি তো কিছু হয়নি। জিজ্ঞেস করছো পাপা? এ যেন এক অন্য পরিবর্তিত শোনাই। তবে তার এই পরিবর্তনকে যেন কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারছে না মেয়েটির বাবা। আমার কেন জানি না মনে হচ্ছে আমার করা পাপ যেন ধীরে ধীরে গ্রাস করছে আমার গোটা সংসারটাকে। তখন পরীর চোখে মুখে আতঙ্কগ্রস্ততা, মেয়েটার হঠাৎ করে এমন করে বদলে যাওয়া, আর ওই বাইক ড্রাইভারের বলা কথাগুলো। আমি কি বেশি ভাবছি? হ্যাঁ, হয়তো তাই। কিন্তু যদি সত্যি সত্যি বছর আগের পাথর চাপা বন্য পাপ আবার আমার সর্বাঙ্গ গ্রাস করে, তবে 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 কি হবে? ট্যাক্সিতে বসে সোনাই হঠাৎ মুখ কুচিয়ে তাকালো ওর বাবার দিকে। চোখে একরাশ প্রশ্ন নিয়ে জিজ্ঞাসা করলো, পাপা, নষ্ট হয়ে যাওয়া কাকে বলে? এসব কি বলছিস তুই?
জানো পাপা, প্রিয়াঙ্কা এবার এক্সকারশনে আসেনি। কেন? সোনাম বলল ওকে নাকি কেউ কিছু করেছে। মেয়ের মুখে কথাটা শুনে গলায় ঢোকটা যেন আটকে গেল প্রীতমের। ও বলছে ও আর স্কুলে আসবে না, ওর বাড়িতে পুলিশ এসেছে। এক লম্হায় মেয়েকে বুকের সঙ্গে জাপটে ধরল সে। তারপর বলল, কিছু হয়নি, কিছু হয়নি মা, কিছু হয়নি। ওর ওর শরীর খারাপ হয়েছে। তুমি এসবে একদম কান দেবে না, কেমন? চল আইসক্রিম খাও। না না, আমি খাবো না। কেন? এমনি। আমার তো খুব খেতে ইচ্ছে করছে, চল। আমি কিন্তু দুটো আইসক্রিম খাবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, চল। এই তো নামার সময় চলে এলো। আজ যেন বৃষ্টি সত্যিই থামার নাম নিচ্ছে না। ভয় লাগে হয়তো এই অঝোর ধারায় সবকিছু ভেসে না যায়। যাই। ও, তোমরা চলে এসেছো? হ্যাঁ, তবে তোমাকে এরকম লাগছে কেন? কিছু হয়েছে নাকি? সোনাই ঘুমিয়ে পড়েছে বুঝি? হ্যাঁ, এত ধকল সহ্য হয় নাকি? আচ্ছা, ওকে রুমে শুইয়ে দাও। পড়ি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন তো রান্না বান্না করতে হবে, পরে বলছি। না, খাবার অর্ডার করে দেওয়া যাবে। তোমার সাথে এখন কথা বলবো মানে এখনই বলবো। আচ্ছা বলো। বসো। তুমি বলো না। বসতে বলেছি তো। আচ্ছা। নিচের ফ্ল্যাটের রঞ্জু বলল বেশ কয়েক বছর ধরে একটা ছেলে নাকি প্রায়শই আমাদের ফ্ল্যাটে আসছে। তুমি কি আমায় সন্দেহ করছো? কথার উত্তর দাও। ছেলেটাকে? ও ও ও ও সোনাইয়ের টিউটার। আচ্ছা, আমি না হয় 1 সপ্তাহ হলে এসেছি, তাই আমি অনেক কিছুই জানি না। কিন্তু কোন টিউটার রাত 12টার পর বাড়ি থেকে বেরোয়? বেশি পড়া থাকলে তখন দেরি হয়। আচ্ছা, আজকে তো সোনাই বাড়িতে ছিল না, বলে আজকে কেন সে এসেছিল? ও ও ভুল করে। সব করার আগে একবারের জন্যও আমাদের মেয়েটার কথা মনে পড়লো না তোর? আস্তে আস্তে মেঘ ঘুমোচ্ছে। আস্তে। সত্যিটা বলো পরি, সত্যিটা এখনই বলো, নইলে নইলে কি? নইলে কি মেরে ফেলবে আমাকে? আর তুমি যখন দিনের পর দিন অফিস ট্রিপে গিয়ে নতুন নতুন মেয়েদের সাথে। চুপ সালে, ওরা আমার কলিগ। এক ঘরে শোয়া মানেই এক ঘরে শোয়া মানে? এক ঘরে শোয়া মানেই মানে সহবাস। তুমি তুমি তো জানো না পরি আমার পরিস্থিতি কি ছিল। আচ্ছা, তা শুনি কি ছিল তোমার পরিস্থিতি? আজ থেকে 8 বছর আগের কথা। বিয়ে হয়েছে সদ্যই বলা চলে। তোমার আর আমার দাম্পত্য জীবনের 1 বছর পূর্ণ হয়েছে কি হয়নি, তার মধ্যেই তুমি বুঝতে পারলে সুখবর আসতে চলেছে। আমাকে তখন আর পায় কে, আমাদের 9th ক্লাউড। তবে এমন সময়ে সমস্ত উচ্ছ্বাসকে মাটি করে দিয়ে অফিস থেকে ট্রান্সফারের ফরমাশ এলো। কলমে যাওয়াটা বাধ্যতামূলক। হ্যাঁ, আমার তখন টাকার খিদে ছিল, একটু আধটু নয়, প্রচুর টাকার খিদে। তবে সেটা শুধুমাত্র আমার জন্য নয়, তোমার জন্য, আমাদের সন্তানের জন্য। তোমার মনে আছে কিনা জানি না, সেদিন এই নতুন ফ্ল্যাট ছেড়ে তোমাকে ওই অবস্থায় ছেড়ে যাওয়ার সময় আমার চোখের কোণা চিকচিক করে উঠেছিল। তবে আমায় যে যেতেই হতো, হয়তো এটাই ছিল ভবিতব্য। প্রথমে 1 সপ্তাহ বেশ কাজের চাপে কাটলো। সে যাই হোক, আমার মন কিন্তু পড়েছিল তোমার দিকে, এই কলকাতায়। সেদিন ছিল মাসের সবচেয়ে গরম দিন। আমি অফিসের কর্নার সিটে বসে এসি ঘরে আরাম করছিলাম।
আর ভাবছিলাম আমার সেই ছোট্ট ফ্ল্যাটটাতে তুমি এই গরমের মধ্যে এসি ছাড়া কিভাবে রয়েছো। বিকেল প্রায় পড়ে এসেছে, অফিসের স্টাফেরা প্রায় সবাই পগার পাড় ইতিমধ্যে। আমার ওভারটাইম ছিল। ফাইলগুলো দেখতে দেখতে খানিক বিরক্তি বোধ হচ্ছে। এমন সময় বসন্তের একরাশ দমকা হাওয়ার মতো আমার দু চোখের সামনে এসে হাজির হলো একটি মেয়ে। কোঁকড়ানো চুল ফর্সা চাঁদের মতন গোল মুখের উপর ঝুলছে। পোশাক পরিচ্ছদ দেখে বোঝার উপায় নেই যে ও ছেলে নয় মেয়ে। চিকচিক কাটপিস, যে আমার আড়াল দিয়ে উঁকি মারছে সাদা রঙের অন্তর্বাস। বুঝতে পেরেছিলাম মেয়েটি নয় খুব অসভ্য, না হয় খুব বোল্ড। পরনের জিন্স প্যান্টটাও জানি কেমন ছেঁড়া গোছের, বড্ড অ্যাবনর্মাল সাজ করছে। আমার দিকে তার নীল চোখ তাক করে বলল, আজ থেকে আমায় এই অফিসে সুইপারে কাজ দিয়েছে। আমি তো ঠিক সময়ে এসেছি, তা লোকজন কই? আমি বেশ কিছুক্ষণ ধরে তার রূপ নিরীক্ষণ করে গেলাম। আচমকা তন্দ্রা ভাঙতে খানিকটা হক চকিয়ে গিয়ে গলা ঝেড়ে গম্ভীর স্বরে বললাম, এখন ব্রেক চলছে, ডে টাইমে সবার শিফট শেষ, কিছুক্ষণ পরে নাইট শিফট শুরু হবে, ওই 7টা থেকে। তার মানে আমায় এই 1 ঘন্টা একা থাকতে হবে? আমার বেরোনোর কথা। থার্ড ফ্লোরে ব্রাঞ্চ ম্যানেজার আর 2-1 কর্মচারী আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দাঁড়াও, হ্যাঁ বলুন। জানি না অনধিকার চর্চা করছি কিনা, তবে তোমায় দেখে তো খুব একটা বড় বলে মনে হয় না। এই বয়সে একজন মেয়ে হয়ে নাইট শিফট নিলে যে? হ্যাঁ তো মেয়ে বলে কি পর্দা তলায় লুকিয়ে থাকতে হবে নাকি? আহা, সেটা কেন, সচরাচর মেয়েরা থাকে না, তাই আর কি। আমি কি বাকিদের মতন সোনার চামচ মুখে নিয়ে থরি না বড় হয়েছি। ঘরের একমাত্র সন্তান, বাপটা মদখোর আর মাটা জন্ম দেওয়ার সময়ই মারা গেছে। 3 কুলে কেউ নেই। বাবা জোর করে বিয়ে দিতে চাইছিল, কিন্তু আমি মণ্ডপ ছেড়ে পালিয়ে জমানো পয়সা খরচ করে দিল্লি চলে এসেছি। বাহ, বেশ ভালো তো। তোমার মতন মেয়েরাই তো সমাজের উন্নতি করবে। তা থাকা হয় কোথায়? এই তো পাশের পাড়ায় একটা পেইং গেস্টে। মানে ওই নির্মলা পেইং গেস্ট হাউসে? ওটা তো থাকার অযোগ্য একেবারে। তো আর কি করব, মা বাপ কেউ নেই তো কি করব? আমার সাথে থাকবে? বুঝলাম। আপনাকে দেখে তো ভদ্রলোক বলে মনে হয়। মালকড়িও তো ভালোই আছে মনে হচ্ছে। আর এমনিতেও ওখানের মালকিন বলেই দিয়েছে এই মাসে টাকা না দিলে দূর করে দেবে। এই সুইপারের কাজের টাকাটা পুরো ধরে দিয়ে দিলে আর কি বা থাকবে। আর কি, আকালে পড়েছি। চিন্তা নেই, অসভ্যতা করব না। এই পাশেই আমার ফ্ল্যাট, ঠিকানাটা লিখে দিচ্ছি। আচ্ছা, কাজ শেষ হলে চলে এসো। আর এমনিতেও আমার ডে শিফটে কাজ, তোমার নাইট শিফটে। সময়ের বিস্তার পার্থক্য, চিন্তা করো না। এই বলে আমি ঠিকানাটা লিখে দিয়ে ধীরে ধীরে এক্সিট গেটের দিকে এগোতে লাগলাম। আমি কোনোদিনও এতটা অবিবেচকের মতন কাজকর্ম করিনি, তাও আবার একটা অপরিচিত মেয়ের সাথে। কিন্তু ওই যে কথায় বলে না, সবই ভাগ্যের লেখা। পরদিন সকালে আমি স্নানে ঢুকেছি। হঠাৎ করে দরজায় টোকা খেয়ে তড়িঘড়ি টাওয়াল পরেই দরজাটা খুললাম। আমার মাথা থেকে প্রায় উড়েই গেছিল মেয়েটির কথা। জানলে হয়তো এমন অর্ধনগ্ন অবস্থায় ওর সামনে দাঁড়াতাম না। মেয়েটি আমায় প্রথমে দেখে একটু লজ্জা পেলেও ওর মুহূর্তেই নিজের সমস্ত অপ্রস্তুতি কাটিয়ে আমায় অভিযোগের সুরে জানালো, সিকিউরিটিটা না মহা খচ্চর, কিছুতেই ঢুকতে দিচ্ছিল না। ইচ্ছে করছিল মাথাটা ফাটিয়ে দিই। বাহ, তুমি তো সাহসীর সাথে সাথে মারকুটেও দেখছি। আচ্ছা, তুমি একটু বাইরে অপেক্ষা করো, আমি চেঞ্জ করে আসছি। এরপর পোশাক পরিচ্ছদ পরে ও
ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, দরজার পাশে ড্রয়ারের চাবিটা আছে, খাবারের জিনিসপত্রও আছে, দরকার পড়লে বানিয়ে নিও। এই শুনুন মশাই, আমার না একটু খটকা লাগছে। কিসের খটকা? না মানে এত ভালো মানুষই করতে কাউকে দেখিনি এর আগে। তো এবার দেখে নাও, যদি কিছু খারাপ করারই থাকতো তোমাকে অবশ্যই বাড়ি অবধি টেনে নিয়ে আসতাম না, আর একটা এক্সট্রা চাবিও দিতাম না। আর কোনো সন্দেহজনক কিছু লাগলে সামনে তো পুলিশ স্টেশন আছেই, চলে যেও, চোখে দিও একখানা হাসতো মামলা। এই বলে আমি বেরিয়ে গেলাম। তবে সারাটা দিন আমার মনটা কেন জানি না ব্যাকুল হয়ে থাকতো। ধীরে ধীরে তুমি আমার স্মৃতি থেকে ধুয়ে মুছে যাচ্ছিলে, আর ততই জোরালো হয়ে চলছিল অনন্যা। যদিও আমরা একে অপরের সাথে খুব একটা মিলেমিশে যেতে পারছিলাম না, আমরা ছিলাম দুটো মেরুর মতো সব দিক থেকে। অপার রণংদেহী বন্য চরিত্র আমাকে ভাবাতে শুরু করে। ওর পোশাক পরিচ্ছদ, বাচনভঙ্গি, চলাফেরা, ওর সাহসিকতা, ওর জীবনের সব গল্প যেন আমাকে ভাবিয়ে তুলতো অপরহ, ভাবতে বাধ্য করত। না, অনন্যা কখনোই আমার মন থেকে তোমার, আমার পরীর মহীয়সিতাকে ছাপিয়ে যেতে পারেনি, আর পারবেও না। কারণ তুমি আমার স্ত্রী, আমার সংসার। যাই করি না কেন, দিনের শেষে এই অধমকে তোমার কাছেই ফিরতে হবে। আর তাকে যে ছোঁয়া যায় না, সে যে বড্ড অধরা, বড্ড অধরা। আগেও ছিল আর এখনো। কিন্তু তুমি তো কোনোদিনই এক নারীতে সন্তুষ্ট ছিলে না, কোনোদিনও না। কলেজেও তুমি ছিলে সবার হার্টথ্রব। তুমি আমায় বলনি, আমি জানি, কিন্তু কানাঘুষো তো সবই শুনতে পেতাম বান্ধবীদের থেকে। কম মেয়েকে তো তুমি তোমার নিজের শয্যাসঙ্গিনী বানাওনি। যখনই কল করতাম তখনই আনাচে কানাচে মক্ষীরানীরা ঘুরে উড়ে বেড়াতো, তাই না? স্ত্রীর তীক্ষ্ণ প্রশ্নবাণে বিদ্ধ হয়ে ঢকঢক করে প্রায় এক গ্লাস জল এক নিঃশ্বাসে গলাধবরণ করে নিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্বামী জানালো, সংক্ষেপে বলতে গেলে অনন্যা আমার উপর আর আমি অপার উপর ধীরে ধীরে নির্ভর করতে শুরু করি। তবে পার্থক্যটা শুধু একটাই ছিল, সে তোমার উপর শুধুমাত্র মানসিকভাবে নির্ভরশীল ছিল, আর তুমি তাকে প্রথমে শারীরিকভাবে তোমার উপরে নির্ভর করালে, আর তারপর জাস্ট ছুঁড়ে ফেলে দিলে। না না না, আমি মানছি আমার এই শরীরে আজ পর্যন্ত আমি অনেকের সুগন্ধ মেখেছি, কিন্তু ওই হিসেবহীন মেয়ে ছেলেদের ভিড়ে মাত্র দুজন নারী আমার জীবনের ইতিবৃত্তকে নির্দেশ করে। এক তুমি, যে আমার অধিকার, আমার ক্লান্তির উপশম, আমার মেয়ের মা, আর সে রাধা। সে না তোমাকে কোনোদিন ছুতে পারবে না তুমি তাকে। তোমরা দুজনেই অনন্য। তারপর এই গল্পের শেষ পরিণতি কি হলো? আমি ওর থেকে লুকিয়েছিলাম তোমাকে, আর তোমার থেকে আমার শ্রীরাধা। একদিন কাল বৈশাখীর রাতে দুর্ঘটনাবশত ওর হাতে আমার আর তোমার একসাথে একটা ছবি ধরা পড়ে। আমার কাছে সেদিন তার অনেক প্রশ্ন ছিল, অনেক অভিযোগ, কিন্তু আমি তার কোনো উত্তর দিতে পারিনি। শুধু শেষ বেলায় আমার শ্রীরাধা বলে গেছিল, আমার চোখের প্রত্যেকটা জলের মাসুল তোমায় দিতে হবে। প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়বে তোমার উপর। এরপরে আর তাকে কোনোদিন দেখা যায়নি, কোনোদিনও না। এইবার তাহলে আমার বিষয় বলি। একদম। তুমি চলে যাওয়ার পর আমার বড্ড একা একা লাগতো। আমার পাশে না আমার বাড়ির কেউ ছিল, না
তোমার বাড়ির কোনো আত্মীয় পরিজন। সকলের বিরুদ্ধে গিয়ে গড়ে তোলা আমার ছোট্ট সংসার, এই ছোট্ট ফ্ল্যাটটাই যেন সেই অন্তঃসত্ত্বা আমিকে ইট কাঠ পাথরের দানব হয়ে খেতে আসত, গ্রাস করতো আমাকে। তোমার ধূসর হয়ে যাওয়া আবছা জীবনে যেমন এসেছিল তোমার শ্রীরাধা মানে অনন্যা, ঠিক তেমনি কোনো এক অজানা বিকেলে আমার সামনে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বিনোদ। বয়সে আমার থেকে খানিকটা ছোট হলেও প্রথম দিন যখন ওকে দেখি, কেন জানি না আমার ওকে ভালো লেগে যায়। না, প্রথমে ওকে এক ফোঁটাও ভালোবাসিনি। অনেকবারই ও আমার কাছে আসার চেষ্টা করেছিল, কিন্তু আমি ওকে বারবার আঘাত দিয়ে দূরে সরিয়ে রেখেছিলাম। তবে তুমি সোনাইকে জিজ্ঞেস করলে জানতে পারতে, ওই ছিল মেয়েটার খেলার সঙ্গী। ও সোনাইকে ভালোবাসতো কিনা জানি না, তবে সোনাই ওকে নিজের বন্ধুর মতোই ভাবত। এই দেখে আমিও একটু একটু সাবলীল হতে শুরু করলাম। হেমতাবস্থায় একদিন পার্কে বসে দুজনে গল্প করতে করতে ঠিক করি সোনাইকে ওর কাছে পড়তে পাঠাবো। তা বৌদি, আপনার যা হাত টান অবস্থা, সোনাইকে অন্য কোথাও দেবেন কেন? আমি তো পড়াতে পারি। পড়াতে পারো, কিন্তু এখনো বুঝি আমাকে আপনার বিশ্বাস হয় না? না না, ব্যাপারটা একদমই তা নয়। আসলে এত কম টাকায় আজকাল কেউ পড়ায় না। তুমি আমাদের ওপর করুণা করছো না তো? আরে না না বৌদি, সে টাকা পয়সা কিছু লাগবে না, ও আমি ঠিক পুষিয়ে নেব। মানে? না মানে আমার নিজের দাদার সাথে সম্পর্ক ভালো হলে আমার ভাইজিটাও এই সোনাইয়ের বয়সী হতো। চিন্তা করবেন না, আজ থেকে ওর পড়াশোনার দায়িত্ব আমার। এভাবেই এরপর থেকে ওর ফ্ল্যাটে যাতায়াত শুরু হয়। ওর ফ্ল্যাটে দুটো ঘর, একটা ঘরে ও থাকে আর অন্য ঘরে ওর বাইকার এক বন্ধু। বেশ কয়েক মাস সোনাইকে পড়ানোর পর ওর পরীক্ষার রেজাল্ট বেরোয়। সত্যি সত্যি মেয়েটা ভালো রেজাল্ট করেছিল, আর সেটা দেখতে পেয়ে আমি পুরোপুরি ওকে বিশ্বাস করতে শুরু করি। এমতাবস্থায় একদিন বৃষ্টির সন্ধ্যায় আমরা দুজনেই ওর ফ্ল্যাটে আটকে পড়ি। আরে বৌদি, বাইরে দেখুন মুষলধারে বৃষ্টি পড়ছে, আপনি আর সোনাই এর মধ্যে কি করে যাবেন? তুমি চিন্তা করো না, আমাদের ছাতা আছে তো। না 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 না, সেটা বললে তো হবে না। এমনি এখানকার রাস্তাঘাট একদম ভালো না, মাঝে মাঝে তো রাস্তায় কারেন্টের তার ছিঁড়ে পড়ে বিশ্রী অবস্থা হয়। আপনি বরং একটা কাজ করুন, আজকের রাতটা আমার ফ্ল্যাটেই থেকে যান। না না, এটা অসম্ভব। কেন অসম্ভব কেন? একটা ঘর বলে চিন্তা নেই, সোনাই তো ভালো মেয়ে, ও উপরে শোবে, আমরা দুজন দেখে নেব। না না, এ হয় না। এমতাবস্থায় সোনাই জেদ ধরল ওর প্রিয় বিনোদ আঙ্কেলের সাথে থাকবে বলে। আমিও কেন জানি না ওর কথায় হ্যাঁ বলে দিলাম, আগু পিছু কিছু না ভেবেই। রাত্রিবেলায় আমার খানিকটা অপ্রস্তুতি হচ্ছিল ওর পাশের ফ্লোরে শুতে, তবে তখনও আমার কাছে আসেনি, আমার থেকে কয়েক হাত দূরেই শুয়েছিল। হঠাৎ মাঝরাতে আমার খানিকটা অস্বস্তি হতে আমি উঠে পড়ি। সোনাইয়ের কাছে শুতে খাটে উঠতে যাব, হেমতাবস্থায় পেছন থেকে বিনোদ আমায় জড়িয়ে ধরে। আহ, কি করছো? কি করছো? ছাড়ো। কিচ্ছু না, উপরে উঠলে যে ওর ঘুম ভেঙে যাবে, তাই আর কি। বলেছিলাম না, টাকা লাগবে না, অন্যভাবে পুষিয়ে নেব। আমি চেয়েছিলাম কিন্তু ওর কামপিপাসা থেকে নিজেকে রক্ষা করতে, কিন্তু পারিনি। ওর রুমের চাবি ওর কাছে থাকায় দরজা খুলে বাইরেও বেরোতে পারিনি। ও আমার ওপর সেদিন পাশবিক অত্যাচার চালিয়েছিল। আমার মুখ চেপে ধরে আমায় বিবস্ত্র করেও নিজের খিদে মেটিয়েছিল রাত জুড়ে। শারীরিক নিপীড়নের পর ক্লান্তিতে আমার চোখে ঘুম চলে এসেছিল। যখন চোখ খুলে দেখতে পাই অন্ধকার ঘরে টিমটিম করে জ্বলছে একটা নাইট বাল্ব। বিনোদ বিবস্ত্র হয়ে শুয়ে রয়েছে আমার পাশে, আমার দিকে একদৃষ্টে চেয়ে রয়েছে। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার পরনের যাবতীয় পোশাক পরিচ্ছদ। আমার অন্তর্বাসক আমার দিকে তাকিয়ে মুচকে এসে আমার বুকে মাথা রেখে সেদিন বলেছিল,
আজ থেকে তোমার আর কোনো চিন্তা নেই বৌদিমণি। তোমার সমস্ত অভাব আমি পূরণ করে দেব। এবং সেই দিন আমার ঘুমানোর সুযোগ নিয়ে আমার বেশ কয়েকটা ছবিও তুলে নিয়েছিল, যার হদিশ আজ আমি পেয়েছি। আমাকে ছবিগুলো পাঠানোর পর এই কয়েক বছরের মধ্যে কখনো ওর ফ্ল্যাটে, কখনো আমাদের ফ্ল্যাটে, কখনো সোনাইকে পড়ানোর ছুতোয় রান্নাঘরে আমার শুষে খেয়ে আমার ভোগ করে চলেছিল। আমার বিয়ের প্রস্তাবও দিয়েছিল বিনোদ, কিন্তু আমার মেয়েটাকেও স্বীকার করবে না বলেছিল। তুমি কি চাও? আমি আমি সত্যি বলছি, আমি ওর থেকে মুক্তি পেতে চাই, মুক্তি পেতে চাই, এই পাপের মায়া জাল থেকে মুক্তি পেতে চাই। নতুন করে আমাদের জীবন আবার শুরু করতে চাই প্রীতম, আমাদের জীবন শুরু করতে চাই। তাহলে চলো আজকে এখনই আমরা আমাদের মধ্যেকার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে। কথাটা বলেই তার নজর পড়ল স্ত্রীর শরীরের দিকে। আজ যেন মিলনের মাধ্যমেই মুক্তির স্বাদ খুঁজে পেতে চায় সে। ঝিনুকের হাতের ওপর হাত রেখে তার চোখের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইল প্রীতম, আর ঝিনুকও নিঃসন্দেহে তার সেই ইশারা বুঝে গেল। অবশ্য বুঝবে নাই বা কেন, এই চোখ যে তার খুব চেনা। সময়ের ফেরে লাখ লাখ চোখের মাঝে হারিয়ে উধাও হয়ে গেলেও সেই গভীর দৃষ্টি আজও কমেনি। এতদিন পরেও আমার এই নষ্ট শরীরের প্রতি মায়া আছে তোমার? যে নিজেই নষ্ট, যে নিজেই পাকে পড়ে রয়েছে, তার আবার নষ্ট হওয়ার ভয় কি? আজ আমরা মুক্তির পথে এগোচ্ছি, একে অপরকে আর একটা নতুন জীবনের আশ্বাস দিচ্ছি। নিজেদের জীবনটা আরেকবার নতুন করে শুরু করতে চাইছি। একটা শেষ সুযোগ তো আমাদের দুজনেরই প্রাপ্য, তাই নয় কি? তাহলে চলো চলো আজকে নিজেদেরকে উজাড় করে দিই, সঁপে দিই দুজনকে দুজনের কাছে। ড্রয়িং রুমের সমস্ত আলো আজ নিভে গিয়েছে। বলা ভালো জ্বালানো হয়নি। এরই মধ্যেই সোফার ওপর সাপের মতো একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে দুটো নিতান্ত নগ্ন শরীর। পরস্পরের সঙ্গে তারা এতটাই বিলীন হয়ে গেছে যে দূর থেকে দেখলে যেন একটি শরীর বলেই মনে হবে। কিন্তু কি কিন্তু? কিন্তু বিনোদের কাছে যে আমার ছবিগুলো আছে, সেগুলোকে কিভাবে ডিলিট করব? আশা করি আমাদের মধ্যেকার দূরত্ব আর নেই, তাই তো? কোনোদিন তো তা ছিল না গো। সে বাধ্য হয়েই হোক আর ভালোবেসেই হোক, আমাদের জীবনের এই গল্পের শেষে যে আমাদেরকে একে অপরের কাছে ফিরতেই হতো গো। হ্যাঁ, হয়তো এটাই আমাদের ভবিতব্য। বিনোদ যদি ছবিগুলো কোথাও পোস্ট করে দেয়? পারবে না। তুমি এতটা নিশ্চিত হয় কি করে বলছো? ধরো ছবিগুলো যে তুলেছে তাকেই যদি ছবিতে টাঙিয়ে দেওয়া যায়। হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমাদের আবার নতুন করে বাঁচতে পারার এই একটা মাত্র পথই অবশিষ্ট রয়েছে পরি। কোন পথ? ওকে আজকে রাতেই খতম করে দিতে হবে। না না, এসব করো না, এসব করো না। আর কোনো কথা নয়, যা বলছি সেটা করো। হ্যাঁ, হ্যালো বিনোদ। বলো বৌদিমণি। আজ বর আর মেয়ে ক্লান্ত হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, ফ্ল্যাটে আমি একা জেগে। আরে এ আবার কোনো কথা হলো? আমি আমি এক্ষুনি আসছি। সময় এসে গেছে,
সময় এসে গেছে এই নাটকের যবনিকা পতন ঘটানোর। ঘড়িতে রাত 9:08। চারিদিক নিস্তব্ধ, শুধুমাত্র শোনা যাচ্ছে ঘড়ির টিকটিক শব্দ। ডাইনিং টেবিলে মুখোমুখি বসে একজন দম্পতি, যারা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে, নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখছে, সর্বোপরি মুক্তি পাওয়ার আশায় প্রহর গুনে যাচ্ছে। পরি, তুমি তৈরি তো? হ্যাঁ, একদম। সোনাইয়ের জন্য আমাদের এটা করতেই হবে। কিন্তু কোনো কিন্তু নয়। আমি বলতে চাইছি, খুন করার পর দেহটা সরাবে কোথায়? এসব আমার মাথায় আছে। তৈরি? তৈরি। একলা ঘরে ঘুমোচ্ছে সোনাই। হঠাৎ দরজা খোলার ক্যাঁচ ক্যাঁচ শব্দে ঘুম ভেঙে গেল। ঝড়ের গতিতে মেয়ের মুখের ওপর হাত রেখে সে তার পাশে শুয়ে পড়ল। অত্যন্ত সন্তর্পণে সোনাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে খানিকটা ভয় ধরানো কণ্ঠে বলল, সোনাই, তুমি এখন একদম আওয়াজ করবে না, কেমন? এরকম শিরদাঁড়ার শিহরণ জাগানো কথা শুনে 8 বছরের ছোট্ট সোনাই এক প্রকার বাধ্য হয়েই ঘুমের কোলে ঢলে পড়ল। এসো। তুমি তো বেশ ঝানুমাল বৌদি। আস্তে কথা বলো, ওরা পাশের ঘরে ঘুমোচ্ছে। আচ্ছা আচ্ছা, একদম স্পিকটি নট। তুমি রান্নাঘরে ঢুকে চেয়ারে বসো, আমি দরজা দিয়ে আসছি। ঝিনুকের কথা মতো মন্ত্রমুগ্ধের মতো বিনোদ পা টিপে টিপে অতীব সন্তর্পণে রান্নাঘরের ভেতরে ঢুকে চেয়ারে বসে অপেক্ষা করতে লাগলো। আচ্ছা, তুমি ছবিগুলোর কি করেছো? কি আর করেছি, ওসব বহুমূল্য রত্নদের কি আর হাতছাড়া করা যায়? তা যাই হোক, দাও দাও, রান্নাঘরের দরজাটা ভালো করে এঁটে দাও, একদম ভালো করে আটবে। হ্যাঁ, দেখো, তোমায় শেষবারের মতো বলছি বিনোদ, ছবিগুলো ডিলিট করে দাও। না হলে কি করবি তুই? এখন চিৎকার করলেই না তোর বর ছুটে চলে আসবে রান্নাঘরে, আর এসে সব নিজের চোখের সামনে দেখলে কি হবে সেটা তো তুই জানিস। কি তাকিয়ে আছে দেখো, যেন আজ তো গিলে খাবে আমাকে। এই, ওইভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? হ্যাঁ, না হলে দেখবি আমি কি করতে পারি। কি 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 করবি তুই? হ্যাঁ, তুই একটা চর কষালে না। তুই দেখতে পাচ্ছিস বোধহয়, আমার বাম হাতের ঠিক ওপরে র্যাকে চামচ ঝুলছে, খুন্তি ঝুলছে, হাতা ঝুলছে, আর কি করছিস তুই? তুই ছুরি কোথা থেকে পেলি? ছুরি হাতে কি করছিস তুই? ফেলে দাও ওটা। এইটা আমায় নষ্ট করবার জন্য, এইটা আমার ছবি তুলে আমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার জন্য, এইটা আমার সংসারকে নষ্ট করার জন্য। রান্নাঘরের ফ্যানটার সঙ্গে ঝুলছে দড়িশুদ্ধ একটা লাশ, সর্বাঙ্গ ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত, এমনকি মুখখানাও বিকৃত। বিনোদের বাম চোখের অর্ধেকটা কেটে ঝুলে পড়েছে নিচের দিকে, নিচের ঠোঁটটা দুভাগ হয়ে সরে গিয়েছে দুদিকে। পরনের যাবতীয় জামা কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া। ডান দিকের হাতখানা কাঁধের সঙ্গে সামান্যতম মিত্রতা রেখেছে বলে এখনো পেন্ডুলামের মতো ঝুলে দুলে চলেছে। তা না হলে এতক্ষণে বোধহয় মেঝেতে আছড়ে পড়তো অনুতপ্ত হয়ে। আর সবার থেকে ভয়াবহ বিষয়টা হলো লাশটার পুরুষাঙ্গ তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে মেঝেতে। এছাড়াও পায়ের গোড়ালির দিকে রক্ত জমাট ভেদে সে এক বিভৎস ব্যাপার। পা থেকে টুপটুপ করে ঝরে চলেছে রক্তবিন্দু। এবার জানো,
ওকে মারার আগে ভেবেছিলাম ওকে মারলেই বোধহয় সব পাপ ধুয়ে যাবে, কিন্তু ও তো শুধুমাত্র আমার পাপের একটা নিষ্ঠুর উদাহরণ ছিল মাত্র। আসল পাপের পরকাষ্ঠা যে আমি, আমার এই শরীর, এই শরীরে যে ঝাঁকে ঝাঁকে পাপ জমাট বেঁধেছে, তা যে কোনো কিছুতেই চিরতরে শেষ হয়ে যাবে না। চিৎকার শুনে মেয়েটার ঘুম ভেঙে গেছিল। অনেক কষ্টে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। হয়তো তুমি একজন নষ্টা, অপবিত্রা, কিন্তু কিন্তু তোমার পরকীয়ার পেছনে যে আমার অবদান অস্বীকার্য করি। আমার তোমাকে দেওয়া নিঃসঙ্গতা, অতৃপ্তি, বিশ্বাসঘাতকতাই যে তোমার পরীর মতন মনকে বিষিয়ে দিয়েছে, তা কি আমি জানি না ভেবেছ? কথায় বলে মেয়ে মানুষেরা পুরুষদের বেঁধে রাখে। কথাটা বাসি হলেও যে সত্যি, সেটা ভুলে গিয়েছিলাম। হয়তো আমার এই শরীর তোমার খিদেকে মেটাতে পারেনি প্রীতম, তাই তুমি বারংবার ছুটেছ হালেয়ার দিকে। হয়তো তাই। আসলে কি জানো তো, অপবিত্র আমরা দুজনেই। আমরা পাপী, আমরা অপরাধী, আমরা সবাইকে ঠকিয়েছি। আমি ঠকিয়েছি তোমাকে, তুমি ঠকিয়েছো আমাকে, সর্বোপরি আমরা নিজেরাই নিজেদেরকে ঠকিয়েছি। বারবার নিজেদের বুকে হাত রেখে শুধু বলে গিয়েছি এটাই আসল সুখ, কিন্তু আসলে তো সেটা নয় গো। আমরা নিজেদেরকে সবার আগে ঠকিয়েছি। ঠিক বলেছ। তাই যখন সব দিনের আলোর মতো স্পষ্টই হয়ে গেছে, তখন আমি আর দিন হওয়া অবধি অপেক্ষা করতে পারবো না। কি করে দাঁড়াবো ছোট্ট মেয়েটার সামনে? যখন যখনও বড় হবে, জানতে পারবে ওর মা একটা নষ্টা, একটা খুনি। ও কিভাবে দেখবে আমায় বলো তো? হ্যাঁ, আর তার সাথে সাথে ওইটাও জানতে পারবে যে বাবাকে ও নিজের সবচেয়ে কাছের ভাবতো, সেই বাবা একজন দুশ্চরিত্র, লম্পট। উফ, কি ব্যথা! আমার মাথাটা যেন ছিঁড়ে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। ইচ্ছা করছে, ইচ্ছা করছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে, তাই তো? তুমি কি করে জানলে? আমরা যে একই পাপে পাপী গো, আর সব নষ্টের মূল আমাদের এই শরীর। একবার এই শরীর ছেড়ে বেরোতে পারলেই দেখবে দেখবে আমরা স্বাধীন হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ গো, আমরা মুক্তি পেয়ে যাব, আমরা মুক্তি পেয়ে যাব গো। মুক্তি, মুক্তি? সত্যি বলছো? তবে তবে চলো, চলো তাই করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই করি, তাই করি, চলো। তার আগে একবার মেয়েটাকে দেখে আসি। না পড়ি না, একদম না। এখন তো আমরা আর ওর বাবা মা নই। আমরা এখন শুধুমাত্র দুজন পাপী। তাই আমরা শুধুমাত্র পাপস্খলন করব। যদি পরের জন্ম বলে কিছু থাকে, তবে না হয় সেদিন গড়ব আমাদের সুখের সংসার। আজ না পাখাগুলোর বড্ড খিদে পেয়েছে। রান্নাঘরেরটা একটাকে খেয়েছে, এবার এবার ড্রয়িং রুমের গুলো আমাদেরকে ডাকছে। দেখো, আমাদেরকে ডাকছে গো। হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার না? ড্রয়িং রুমে ওরাও যুগলে বিরাজ করে, আমাদেরকে মুক্তি লাভের রাস্তা করে দেওয়ার জন্য। ঠিক ঠিক ঠিক,
একদম ঠিক। তবে তবে আর দেরি কেন? চলো চলো, আমরা মুক্তির পথে বিলীন হয়ে যাই। এখন রাত 10:09। প্রীতম বসাকের ফ্ল্যাটে আজ যেন এক অমোঘ নিস্তব্ধতা। দেওয়ালে দেওয়ালে অন্ধের মতো ঘুরে বেড়াচ্ছে পাপ, অন্ধের ছায়ার মতো হেঁটে বেড়াচ্ছে ত্রাস, কামনা বাসনা জর্জরিত যেন এক জীবন্ত নরক। দরজা ভেতর থেকে খিল দিয়ে আটকানো, সব জায়গায় সমস্ত দরজা জানলা বন্ধ, কেবলমাত্র রান্নাঘর, ড্রয়িং রুম আর বেডরুম ছাড়া। হাট করে খোলা রাখা রান্নাঘরের স্ল্যাবে পড়ে রয়েছে ক্ষুধার্ত একটা ছুরি। এখনো তার তীক্ষ্ণ ফলার কোণে ঘেঁষে সাঁতার কাটছে তাজা কালচে রক্ত। সিলিং এর ফ্যানটা যেন বিনোদের লাশের ভরে খানিকটা কাবু হয়ে ঝুঁকে পড়েছে। এরপর রান্নাঘর লাগোয়া ছোট্ট ড্রয়িং রুম যেন হয়ে উঠেছে কোন এক অলিখিত যাত্রাপালার উন্মুক্ত মঞ্চ, যেখানে প্রায় পার্শ্ববর্তী দুটো ফ্যানের সাথে অঙ্গাঙ্গিভাবে জাপটে জড়িয়ে থাকা পোশাকের আস্তরণ নেমে গেছে স্বামী স্ত্রীর গলা পর্যন্ত। উভয়ে একে অপরের দিকে মুখ করে। সহসা দেখলে মনে হবে তারা ঠিক করেছে নিজেদের সমস্ত বেঁচে যাওয়ার কথা তারা একে অপরের সঙ্গে ভাগ করে নেবে পরপারে। দুজনে চোখের মণি উপরে তোলা, মুখ হাঁ হয়ে লালচে লিকলিকে জিভ সাপের মতো বাইরে বেরিয়ে পড়েছে। স্ত্রীর পরনে শাড়ি হয়েছে তার গলার ফাঁস, আর স্বামীর গলার বাঁধন হিসাবে জায়গা পেয়েছে বেড কাভার। দুজনেই নগ্নতনু, আর নিজেদের পঞ্জীভূত পাপের প্রমাণস্বরূপ রেখে গিয়েছে মেঝে আঁকড়ে পড়ে থাকা কয়েক ফোঁটা শুক্রাণু। বেডরুমে এখন আর কেউ নেই। ইতিমধ্যে 8 বছরের ছোট্ট সোনাই স্থাণু হয়ে পুতুলের ন্যায় দাঁড়িয়ে রয়েছে তার বাবা মায়ের শবদেহের সামনে। চারিদিকে কারা যেন চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, আমি পাপী, আমরা পাপী, তোমরা পাপী, আমরা সবাই পাপী। আর মৃত্যু ছাড়া আমাদের কারোর মুক্তি নেই, কারোর না, কখনোই না। মৃত্যুই একমাত্র মুক্তির পথ। এতক্ষণ আপনারা শুনছিলেন সায়ক মিত্রের কলমে পরকীয়া, নাট্যরূপে মোহর। আজ কতকীর ভূমিকায় ছিল প্রিয়াংশু, অন্যান্য চরিত্রে অতনু ভট্টাচার্য, পার্থ প্রতিম দাস, সোমা মিত্র, সৌম্য দাস, প্রিয়াংশু, শুভম, সৃজিতা, অত্রেয় পাল, পম্পা, দীপঙ্কর চ্যাটার্জি। আজ এই পর্যন্তই। আজ তবে আসি, আবার অন্য কোনো একদিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।